প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমইটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের একমাত্র প্লে জে.এম. সিঞ্জের লেখা রাইডার্স টু দ্য সি থেকে আরও গুরুত্বপূর্ণ দুইটি কোশ্চেন। তো এই ভিডিওটির পূর্বে আমরা আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে এই জে.এম. সিঞ্জের রাইডার্স টু দ্য সি থেকে সবথেকে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম এবং ওই ভিডিওতে তোমাদের বলেও দিয়েছিলাম যে আমাদের রাইডার্স টু দ্য সি থেকে তোমাদের 4টা প্রশ্ন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমার আপকামিং পরীক্ষায় পৌঁছানোর আগে বা পরীক্ষায় প্রবেশ করার আগে অবশ্যই এই 4টা প্রশ্নকে প্রিপারেশন নিয়ে তারপর তোমাকে যেতে হবে। তো আগের ভিডিওতে আমরা দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আর আজকের ভিডিওতে পরবর্তী দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি ওই ভিডিওর সেকেন্ড পার্ট, তাই তোমাদের অবশ্যই বলবো তোমরা খাতা এবং কলম নিয়ে বসে পড়ো এবং তোমাদের খাতায় যে নোটসগুলোকে প্রোভাইড করছি এগুলোকে লিখে নাও এবং এগুলোকে সুন্দর করে মুখস্থ করে তারপর তোমার উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4-এর এক্সামে প্রবেশ করার চেষ্টা করো। তাহলে উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4-এর এই যে প্লে থেকে রাইডার্স টু দ্য সি থেকে 5 নম্বরের যে প্রশ্নটা আসার কথা আছে এই 5 নাম্বারটি বা ওই প্রশ্নটি তোমার জন্য সম্পূর্ণ বরাদ্দ হয়ে থাকবে। তো পুরো ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে আছি মানোয়ার স্যার, আর তোমরা দেখছো এমইটি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে করে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত এডুকেশনাল ভিডিও বা তোমার আপকামিং পরীক্ষার জন্য সাজেশনগুলো সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। তো চলো শুরু করা যাক। দেখেন এই কোশ্চেন নাম্বার 3-তে কি বলা হচ্ছে। তো তৃতীয় প্রশ্নে কি বলছে, ডিসকাস হাউ সিঞ্জ ইউসেজ দ্য সি অ্যাজ এ সিম্বল অফ ফেট, নেচারস ইনডিফারেন্স অ্যান্ড দ্য সোর্স অফ ইনএভিটেবল লস ইন রাইডার্স টু দ্য সি। তো এর অর্থ কি দাঁড়াচ্ছে, বলছে ডিসকাস মানে হচ্ছে আলোচনা করো বা ব্যাখ্যা করো, হাউ মানে কেমন করে, সিঞ্জ ইউসেজ মানে এই যে জে.এম. সিঞ্জ কেমন করে ব্যবহার করেছেন কাকে, বলছে দ্য সি এই সমুদ্রকে। তো জে.এম. সিঞ্জ কেমন করে সমুদ্রকে ব্যবহার করেছেন বা তুলে ধরেছেন, কিসের সঙ্গে তুলে ধরেছেন বা কিসের সঙ্গে ব্যাখ্যা করেছেন, বলছে অ্যাজ এ সিম্বল অফ ফেট, মানে সিম্বল মানে হচ্ছে প্রতীক আর ফেট মানে হচ্ছে ভাগ্য বা নিয়তি। তো এই সমুদ্রকে জে.এম. সিঞ্জ কেমন করে নিয়তির প্রতীক হিসেবে তুলে ধরেছেন। আর একই সঙ্গে বলছে কি নেচারস ইনডিফারেন্স মানে প্রকৃতির উদাসীনতা বা প্রকৃতির নির্মমতার সঙ্গে তুলে ধরেছেন বা প্রকৃতির নির্মমতার সঙ্গে তিনি ব্যাখ্যা করেছেন। আর কি বলছে, অ্যান্ড দ্য সোর্স মানে এবং উৎস সম্পর্কে, কিসের উৎস, বলছে অফ ইনএভিটেবল লস মানে অনিবার্য ক্ষতির, কোথায় করেছেন, বলছে ইন রাইডার্স টু দ্য সি, অর্থাৎ রাইডার্স টু দ্য সি এই প্লেতে। তো জে.এম. সিঞ্জ তার রাইডার্স টু দ্য সিতে সমুদ্রকে কেমন করে এই যে বলছে কি সিম্বল অফ ফেট মানে নিয়তির একটা প্রতীক, আর একই সঙ্গে বলছে নেচারস ইনডিফারেন্স মানে প্রকৃতির নির্মমতা, আর তার সঙ্গে কি সোর্স অফ ইনএভিটেবল লস মানে অনিবার্য ক্ষতির সঙ্গে তুলনা করেছেন বা এগুলো দ্বারা বুঝিয়েছেন বা এগুলোর সঙ্গে ব্যবহার করেছেন, তা ব্যাখ্যা করো। তো বুঝতে পারছো তোমরা এখানে সমুদ্রকে কেমন করে নির্মম করে দেখানো হয়েছে সেটাকেই ব্যাখ্যা করতে বলা হচ্ছে। তাই এই প্রশ্নটিও তোমাদের আপকামিং পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, কারণ দেখো এখানে সমুদ্রের যে কেড়ে নেওয়া বা সমুদ্রের যে নির্মমতা বা সমুদ্রের সঙ্গে আমাদের প্রকৃতির নির্মমতা এবং আমাদের ভাগ্যের যে আমাদের অসহায়ত্বের যে ব্যাপার বা আমাদের ভাগ্য যে আমাদের সবসময় যে সাথ দেয় না, এই যে থিম সম্পূর্ণ টোটাল যে মেন থিমটা সবটাই এর মধ্যে সুন্দর করে প্রস্ফুটিত করা আছে। তাই এই প্রশ্নটি তোমার পরীক্ষায় না আসলেও তোমরা এই প্রশ্নের হেল্প নিয়ে যে কোনো কোশ্চেনের অ্যান্সার করতে পারো। তাই অবশ্যই প্রশ্নটি তোমরা মুখস্থ করে তারপর তোমার উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4-এর এক্সামে প্রবেশ করার চেষ্টা করো। তো চলো দেখে নেই এর অ্যান্সারে কি বলা হচ্ছে। কি বলছে এখানে, বলছে ইন রাইডার্স টু দ্য সি মানে কি, মানে রাইডার্স টু দ্য সিতে বলছে সিঞ্জ ইউসেজ মানে জে.এম. সিঞ্জ ইউজ করেছেন মানে তিনি ব্যবহার করেছেন দ্য সি মানে সমুদ্রকে অ্যাজ এ পাওয়ারফুল সিম্বল অফ ফেট। কি নিয়ে বলছে, যে পাওয়ারফুল সিম্বল একটা শক্তিশালী প্রতীক হিসাবে, ও ফেট মানে হচ্ছে নিয়তির। আর কি বলছে, বিকজ কারণ ইট রিপিটেডলি ক্লেমস মানে এটা বারবার কেড়ে নিয়েছে, কাদেরকে কেড়ে নিয়েছে, বলছে দ্য লিভস মানে সেই জীবন্ত মানুষদেরকে, অফ মৌরিয়াস মেন মানে মৌরিয়ার যে মেন আছে মানে মৌরিয়ার পরিবারের যে পুরুষ সদস্য আছে এদেরকে সবাইকে কি করেছে না জীবন্ত কেড়ে নিয়েছে। ডেসপাইট অল হিউম্যান এফোর্ট, ডেসপাইট মানে সত্ত্বেও, কিসের সত্ত্বেও, অল হিউম্যান এফোর্টস মানুষের সমস্ত চেষ্টা সত্ত্বেও। তো মানুষ যতই চেষ্টা করুক সমুদ্র কিন্তু মানুষের কোনো চেষ্টাকে পরোয়া করেনি। কি করেছে না সমুদ্র মৌরিয়ার পরিবারের সমস্ত পুরুষ সদস্যদেরকে সবাইকে তিনি কেড়ে নিয়েছে বা সবাইকে সে কেড়ে নিয়েছে। তো এর পরের লাইনে কি বলছে, দ্য সি রিপ্রেজেন্টস, দ্য সি মানে সমুদ্র, রিপ্রেজেন্টস মানে সমুদ্র তুলে ধরেছেন কাকে, বলছে নেচারস ইনডিফারেন্স মানে প্রকৃতির এই নির্মমতাকে। বলছে অ্যাজ ইট টেক্স সান, অ্যাজ ইট মানে কিসের মাধ্যমে, বলছে টেক্স সানস মানে সমস্ত ছেলেদের নিয়ে নেওয়ার মাধ্যমে, অ্যান্ড হাজব্যান্ড এবং স্বামীকে নেওয়ার মাধ্যমে, উইথাউট মার্সি কোনো রকম দয়া ছাড়া, ওর কনসার্ন মানে গুরুত্ব দেওয়া ছাড়া, ফর হিউম্যান সাফারিং মানে মানুষের যে সাফারিং বা মানুষের যে কষ্ট। তো সমুদ্র এখানে কি করেছে না কোনো মানুষের প্রতি কোনো দয়া করেনি
বা কোনো মানুষের কোনো চেষ্টার প্রতি কোনো গুরুত্ব দেয়নি বা কোনো ভ্রুক্ষেপ করেনি। সে কি করেছে না কোনো এক অসহায় মায়ের তার স্বামীকে যেমন কেড়ে নিয়েছে, ঠিক তার সাথে সাথেই তার সমস্ত ছেলেদেরকেও কেড়ে নিয়েছে। তাই এখানে কি বলছে, সমুদ্র এখানে যে প্রকৃতির যে নির্মমতা, এই নির্মমতার চিত্রে সমুদ্রকে ব্যাখ্যা করা হয়েছে। তো এর পরের লাইনে কি বলছে, বলছে ইট ইজ অলসো দ্য সোর্স, একই সঙ্গে বলছে ইট ইজ অলসো দ্য সোর্স, এটা একটা উৎস। কার উৎস? বলছে অফ ইনএভিটেবল লস, এটা একটা অনিবার্য ক্ষতির একটা উৎস। আর কি বলছে, বলছে ব্রিঙ্গিং ডেথ, যেটা মৃত্যুকে বয়ে নিয়ে আসে। আর কি করে, বলছে পভার্টি, মানে দারিদ্রতাকেও বয়ে নিয়ে আসে। তো যখন একটা পরিবারের সদস্যদেরকে বা যারা আর্ন করে বা যারা ইনকাম করে সেই সদস্যদেরকে যদি সমুদ্র কেড়ে নেয়, তাহলে ওই পরিবারে তো অভাব আসবেই। তাই এখানে বলা হচ্ছে কি যে সমুদ্র একটা উৎস। কার উৎস? বলছে অফ ইনএভিটেবল লস, একটা অনিবার্য ক্ষতির উৎস। যে কি করেছে, বলছে ব্রিঙ্গিং ডেথ, মানে যে মৃত্যুকে বয়ে এনেছে। আর একই সঙ্গে বলছে প্রভার্টি, একই সঙ্গে বলছে কি যে পভার্টিকে বয়ে এনেছে, মানে কি দারিদ্রতাকে বয়ে এনেছে। আর বলছেন এন্ডলেস গ্রাইভ, এবং সীমাহীন দুঃখকে বা সীমাহীন কষ্টকেও সে বয়ে আনে টু দ্য ফ্যামিলি, মানে একটা পরিবারের প্রতি। তো এর পরের লাইনে কি বলছে, বলছে থ্রু দ্য সি, মানে এই সমুদ্রের মধ্যে দিয়ে সিন শোজ, মানে সিন দেখিয়েছেন বা জেএম সিন তুলে ধরেছেন কাকে, বলছে হাউ হিউম্যান লাইফ, মানে কেমন করে এই যে হিউম্যান লাইফ বা মানুষের জীবন ইজ ফ্রাজাইল, মানে দুর্বল। অর্থাৎ কি যে আলোচ্য প্লের মধ্যে জেএম সিন মানুষের জীবন কতটা দুর্বল তা তুলে ধরার চেষ্টা করেছেন। আর কি বলছেন হেল্পলেস, এবং কতটা অসহায় সেটাকেও তিনি তুলে ধরেছেন বিফোর দ্য আনস্টপেবল ফোর্সেস অফ নেচার। কার সামনে? বলছে বিফোর দ্য আনস্টপেবল ফোর্সেস অফ নেচার, মানে প্রকৃতির অপ্রতিরোধ্য শক্তির সামনে। অর্থাৎ প্রকৃতির যে শক্তি আছে না, এই শক্তিকে প্রতিবাদ করা যায় না বা এই শক্তিকে প্রতিরোধ করা যায় না। তো এই প্রকৃতির যে অপ্রতিরোধ্য যে শক্তি, এই শক্তির সামনে একটা মানুষ যে কতটা অসহায়, সেই অসহায়ের থেকে বোঝানোর জন্য রাইডার্স টু দ্য সি গল্পে জেমস সিন এই সমুদ্রকে দিয়ে বর্ণনা করেছেন। তো সম্পূর্ণ নোটসের মধ্যে এখানে আমরা কি দেখলাম তাহলে, যে এখানে জেমস সিন এই রাইডার্স টু দ্য সি এই টেক্সটের মধ্যে বা এই প্লের মধ্যে সমুদ্রকে একটা ক্ষুধার্ত নেকড়ের মতো তুলনা করছেন। কেমন? একটা ক্ষুধার্ত নেকড়ে বা কোনো একটা হিংস্র জন্তু, সে খিদে পেলে বা ক্ষুধার্ত অবস্থা যখন ধারণ করে, সে যেমন কোনো কিছুকে মানে না, তার সামনে যাকে পায় তাকে যেমন গ্রাস করে, ঠিক সমুদ্র তার সামনে সে যাকে পেয়েছে, সে হোক মৌরিয়ার যে ফ্যামিলি, সেই পরিবারের তার স্বামী বা হোক তার সন্তান, কাউকেই সে ছাড়েনি বা কারোর প্রতি তিনি দয়া করেনি। তো এই সমুদ্র একটা পরিবারের প্রতি তার নির্মমতার কারণে যেমন করে অসহায়ত্বকে ডেকে এনেছে বা যেমন করে একটা কষ্ট ডেকে এনে দিয়েছে, এটাকেই জেএম সিন আলোচ্য যে টেক্সট বা আলোচ্য এই প্লের যে মেন থিম হিসাবে তুলে ধরেছে। তো আশা করি তোমরা এই নোটসটাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলো এরপরে দেখে নেই কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ কি বলা হচ্ছে, বলছে ক্যান মৌরিয়া ইন রাইডার্স টু দ্য সি বি কল্ড এ ট্রাজিক হিরো? গিভ রিজনস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। বলছে ক্যান মৌরিয়া ইন রাইডার্স টু দ্য সি বি কল্ড এ ট্রাজিক হিরো, মানে মৌরিয়াকে কি এই রাইডার্স টু দ্য সি বা এই গল্পের মধ্যে ট্রাজিক হিরো বলা যায়? বলছে গিভ রিজনস, মানে কারণ দেখাও, ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার, মানে তোমার যে উত্তর সেই উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তো তোমরা কি মনে করো, মৌরিয়াকে কি আলোচ্য এই যে টেক্সট বা আলোচ্য যে প্লে, এর কি ট্রাজিক হিরো বলে মানা যায়? তো আমার তো মনে হয় অবশ্যই হ্যাঁ, কারণ তিনি যে সাফারিং করেছে, মানে তার জীবনের যে কষ্ট বা তার জীবনের যে যন্ত্রণা, তার এই যন্ত্রণাগুলো কি করেছে না একজন ট্রাজিক হিরোর ক্যারেক্টারের থেকে কোনো অংশে কম নয়। তাই এখানে আমি বা আলোচ্য নোটসের মধ্যে আমি মৌরিয়াকে আলোচ্য টেক্সটের ট্রাজিক হিরো হিসাবেই তুলে ধরে তার সম্পর্কে বা তার সাপেক্ষে যুক্তি দিয়েছি। তো চলো দেখে নেই আমরা এর অ্যান্সারে কি বলা হয়েছে। বলছে কি যে ইয়েস, মানে হ্যাঁ, মৌরিয়া ক্যান বি কল্ড এ ট্রাজিক হিরো, অবশ্যই মৌরিয়াকে একটা ট্রাজিক হিরো বলা যায়। আর কি বলছেন, বলছে ইন রাইডার্স টু দ্য সি, মানে রাইডার্স টু দ্য সি গল্পে মৌরিয়াকে অবশ্যই একটা ট্রাজিক হিরো বলা যায়। আর তারপরে কি বলছে, বলছে লাইক এ ট্রাজিক হিরো, মানে ঠিক একটা ট্রাজিক হিরোর মতোই। বলছে হি সাফার্স, মানে তিনি ভোগ করেছেন গ্রেটলি, মানে প্রচণ্ডভাবে। তো একটা ট্রাজিক হিরো যেমন একটা নাটকের মধ্যে, যেমন একটা নোভেলের মধ্যে বা যেমন একটা ট্র্যাজেডির মধ্যে কি করে দুঃখ, কষ্ট এবং যন্ত্রণা ভোগ করে, মৌরিয়া ও আলোচ্য প্লের মধ্যে ঠিক তেমন করেই ভোগ করেছেন। আর কি বলছে, বলছে বাট হার সাফারিং, কিন্তু তার এই যন্ত্রণা ইজ নট কজড বাই হার ওন ফল্ট, কিন্তু এখানে সমস্যা কি যে তার এই যন্ত্রণাগুলো এগুলো তার নিজের ত্রুটির জন্য নয়। অর্থাৎ এখানে মৌরিয়া যে কষ্টগুলো ভোগ করেছিল এগুলো সবগুলো কেন ছিল? প্রকৃতির নির্মমতার জন্য। অর্থাৎ মৌরিয়ার জীবনে যতগুলো কষ্ট, এই কোনো কষ্টের কারণ কিন্তু মৌরিয়া নিজে নয়, যেটা ট্র্যাজেডির সঙ্গে একটু পার্থক্য হয়তো আছে, কিন্তু এখানে মিলটা কোথায়, যে ট্র্যাজেডির যে ট্র্যাজিক হিরো যারা থাকেন তাদের জীবনেও কষ্ট থাকে, আর এই কষ্টগুলো যেমন প্রচণ্ড বা ভয়ঙ্করভাবে থাকে, তো মৌরিয়ার জীবনের কষ্টটাও তাদের থেকে কোনো অংশ কম নয়। তাই আমরা
আমরা এটাকে মেলানোর চেষ্টা করেছি। তাই কি বলা হয়েছে, বলছে লাইক আ ট্র্যাজিক হিরো, ঠিক একটা ট্র্যাজিক হিরোর মতোই সে সাফার্স গ্রেটলি, মানে তিনি গভীরভাবে বা তিনি হচ্ছে প্রচন্ডভাবে কষ্ট বা দুঃখকে ভোগ করেছেন। আর কি বলেছে, বলছে বাট হার সাফারিং ইজ নট কস্ট বাই হার ওন ফল্ট, কিন্তু তার এই কষ্টগুলো বা তার এই যন্ত্রণাগুলো তার নিজের ত্রুটির জন্য বা তার নিজের ভুলের জন্য নয়। এর পরের লাইনে কি বলা হচ্ছে, বলছে ফেট অ্যান্ড দ্য ক্রুয়েল পাওয়ার অফ দ্য সি, বলছে ফেট মানে নিয়তি, অ্যান্ড দ্য ক্রুয়েল পাওয়ার এবং এই যে নিষ্ঠুর ক্ষমতা, কার ক্ষমতা বলছে, অফ দ্য সি সমুদ্রের। তো এই যে নিয়তি এবং সমুদ্রের এই যে ক্রুয়েল পাওয়ার বা নিষ্ঠুর ক্ষমতা কি করেছে, বলছে ডিস্ট্রয় মানে ধ্বংস করে দিয়েছে হার লাইফ, মানে তার সম্পূর্ণ জীবনকে, বাই টেকিং অ্যাওয়ে হার সন্স, বাই টেকিং অ্যাওয়ে মানে কেড়ে নিয়ে, হার সন্স মানে তার ছেলেদেরকে। তো এখানে নিয়তি এবং এই সমুদ্রের যে নিষ্ঠুর ক্ষমতা তার সন্তানদেরকে কেড়ে নিয়ে তাকে কি করেছে, তার জীবনকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ঠিক একটা ট্র্যাজেডিতে বা একটা ট্র্যাজিক হিরোর জীবনেও যেমন করে জীবনে ধ্বংস নেমে আসে, এখানে মৌরিয়ার ক্যারেক্টারও ঠিক তেমন করে ধ্বংস নেমে এসছে। তো এর পরের লাইনে কি বলছে, বলছে মৌরিয়া শোজ মানে মৌরিয়া দেখিয়েছেন ডিজনিটি মানে তার মর্যাদাকে আর কাওয়ারেজ এবং তার সাহসকে। তো আমরা সকলেই জানি একটা ট্র্যাজিক হিরোর জীবনে তার মর্যাদা যেমন থাকবে তেমন সাহসটা থাকাও প্রয়োজন। তো এখানে কি হয়েছে না, মৌরিয়ার ক্যারেক্টারের মধ্যেও আমরা মর্যাদাকে পেয়েছি এবং কাওয়ারেজ বা সাহসকেও পেয়েছি। কিসের মাধ্যমে, বলছে বাই একসেপ্টিং হার ফেট কামলি, বাই একসেপ্টিং মানে গ্রহণ করার মাধ্যমে, হার ফেট কামলি মানে শান্তভাবে তার নিয়তিকে। তো কি করেছে মৌরিয়া, শান্তভাবে তার যে নিয়তি এটাকে মেনে নিয়ে সে যে সহ্য করেছে বা সে যে সাহস দেখিয়েছে, এই সাহসকে আমরা আলোচ্য প্লের মধ্যে তার একটা বিরাট বা মহৎ গুণ হিসেবে পেয়েছি। আর কি বলছে, বলছে অ্যাট দ্য এন্ড, কোথায় দেখেছি আমরা, এই যে প্লের একেবারে শেষ অংশে। তো এই প্লের একেবারে শেষ অংশে যে কি করেছে, তার নিজের স্বামী থেকে শুরু করে তার সমস্ত সন্তানদেরকে হারিয়ে তিনি যে কষ্ট বা তিনি যে সাহসের যে পরিচয় দিয়েছেন, এটা ট্র্যাজিক হিরোর সাহসের থেকে কোনো অংশে কম নয়। তাই অবশ্যই ওই মৌরিয়া আমাদের আলোচ্য টেক্সটের মধ্যে তিনিও একজন ট্র্যাজিক হিরো। তো এরপরে শেষ লাইনে কি বলা হচ্ছে, বলছে হার এন্ডিউরেন্স মানে তার এই সহনশীলতা, মানে তার এই সহ্য করার ক্ষমতা, ডিপ সাফারিং মানে তার এই গভীর যন্ত্রণা। আর কি বলছে, বলছে অ্যান্ড ফাইনাল অ্যাকসেপ্টেন্স এবং তার এই যে ফাইনাল মানে তার সর্বশেষ অ্যাকসেপ্টেন্স মানে গ্রহণ করা, কাকে বলছে, অফ ডিস্টিনি, অর্থাৎ কি ভাগ্যের প্রতি তার যে আত্মসমর্পণ, এটা কি হয়েছে, বলছে মেক হার মানে তাকে বানিয়েছে কি এ ট্রু ট্র্যাজিক ফিগার, অর্থাৎ কি একটা সত্যিকারের ট্র্যাজিক চরিত্র। তো এখানে কি বলছে, মানে তার এই যে সহনশীলতা বা তার এই যে সহ্য করার ক্ষমতা, তার এই গভীর যন্ত্রণা এবং তার ভাগ্যের প্রতি এই আত্মসমর্পণ, এই সবগুলো জিনিস তাকে একটা সত্যিকারের ট্র্যাজিক হিরো বানিয়ে দিয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে কেন মৌরিয়াকে আমরা একটা ট্র্যাজিক হিরো বলতে পারি। তো এখানে যে রিজনগুলোকে দেখিয়েছি, এই 3 থেকে 4টে রিজন তোমরা দেখাতে পারলেই অবশ্যই যে মৌরিয়া ট্র্যাজিক হিরো এটা প্রমাণ হয়ে যাবে। তাই এর বাইরে লেখার কোনো কিছুই প্রয়োজন নেই। এবং এটাও বলে রাখি, তোমার আপকামিং পরীক্ষার জন্য এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে এবং এর পূর্ববর্তী ভিডিওতে এই দুটো ভিডিও মিলিয়েই আমি 2+2 অর্থাৎ 4টা যে কোশ্চেন, এই 4টা কোশ্চেনই তোমাদের ক্লিয়ার করে দিলাম। এবং তোমাদের আবারও বলে দিচ্ছি, এই 4টা প্রশ্নই তোমাদের আপকামিং পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নগুলো না মুখস্থ করে তোমরা তোমাদের সেমিস্টার 4 এক্সামে প্রবেশ না করাই তোমাদের ভালো। তাই অবশ্যই এগুলো ক্লিয়ারলি মুখস্থ করে তারপর তোমার এক্সাম সেন্টারে যাওয়ার চেষ্টা করো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য অ্যামিটি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ। আর সেই সঙ্গে বলবো, যদি তোমরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপরেই ভিডিওটিকে স্কিপ করো। ধন্যবাদ সবাইকে।